অবশেষে কৈখালীতে শুরু হলো বাঁধ তৈরির কাজ। প্রাকৃতিক দুর্যোগে একাধিক বাঁধ ভেঙে পড়ে। প্রতি বর্ষাতেই আশঙ্কায় থাকেন গোপালগঞ্জের মানুষ। অবশেষে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। কংক্রিটের বাঁধের কাজ শুরু হয়েছে। কথা বলবো অর্পণ আমার সহকর্মীর সঙ্গে। অর্পণ, নিঃসন্দেহে স্বস্তির খবর কৈখালীর মানুষের জন্য। কি উদ্যোগ নজরে আসছে, কতটা কাজ এগোলো? দেখো, প্রায় 100 মিটার নদীবাঁধে ইতিমধ্যেই যে কংক্রিটের ঢালাইয়ের কাজ সেটি সম্পূর্ণ হয়েছে এবং আশা করা হচ্ছে যে বর্ষার আগেই এই নদীবাঁধ সম্পূর্ণ হবে। গোপালগঞ্জের এই যে মাতলা নদীর পাড়, যেখানে প্রতি দুর্যোগেই দেখা গিয়েছে আয়লা আমফান থেকে শুরু করে যতগুলো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেখানে গোপালগঞ্জের যে বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়েছে শুধুমাত্র এই নদীবাঁধ টপকে। মাতলা নদী, তুমি জানো যে মাতলার যে ভয়ঙ্কর রূপ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখিয়েছি, সেখানে যেমন ফসল নষ্ট হয়েছে তেমনই দেখা গিয়েছে গ্রামের পর গ্রাম সেখানে গিয়ে মাছের যে পুকুর, ধান জমি সেগুলো নষ্ট হয়েছে। আর একবার নোনা জল ঢুকলে কিন্তু 4 বছর সেখানে কোনো রকম চাষবাস আবাদ হতো না। এই কংক্রিটের বাঁধ রক্ষা করবে গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তার সঙ্গে তুমি তো জানবে যে সুন্দরবনের প্রবেশদ্বার এই কৈখালীতে প্রচুর পর্যটক আসেন। তারাও এই নদী বাঁধের উপর দিয়ে বেশ কিছুটা এলাকা, সেখানেও তারা এই নদীর যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করতে পারবেন। এলাকার যারা বাসিন্দারা রয়েছেন সেখানে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এছাড়াও যেসব পর্যটকরা যারা ঘুরতে যান, বিশেষ করে কুলতলি হয়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, তাদের জন্যও কিন্তু এটা একটা আদর্শ জায়গা হতে চলেছে। কারণ এই যে 1400 মিটার নদীবাঁধ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বসার এবং পর্যটকদের বসার জন্য তাদের একটা জায়গা করা হচ্ছে এবং সেখানে তারা থাকতে পারবেন। এর পাশাপাশি যারা এই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে বাস করছিলেন, যাদের সমস্যা হচ্ছিল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যদি এমনকি দেখা গিয়েছে যে বিভিন্ন কোটালের সময় সেখানেও কিন্তু এই নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, বাঁধ ভেঙে যায়, আর তখন কিন্তু নদী পাড়ের মানুষজন তারা শান্তিতে থাকতে পারতেন না। এই নদীবাঁধ সম্পূর্ণ হলে, কংক্রিটের নদীবাঁধ সম্পূর্ণ হলে সেই আশঙ্কা, সেই যে ভয়ের কালো মেঘ সেটা অনেকটাই হটে যাবে, এমনটাই আশা করছেন এলাকার মানুষজন। বিধায়ক তিনি আশাবাদী যে এই কংক্রিটের বাঁধ সম্পূর্ণ একদমই, অর্থাৎ এইবারের বর্ষা অনেকটা নিশ্চিন্তেই কাটবে এলাকাবাসীর। অনেক ধন্যবাদ অর্পণ। রাস্তাটা করে দিচ্ছে, খুবই আমাদের ভালোর জন্য করছে। ঝড় হলে আমাদের ওপারে জল টপকে যেত, সেটা আজ যাবে না। এটাই আমরা খুব নিশ্চিন্ত থাকবো, খুব নিশ্চিন্তে ঘুমাতে পারবো, এটাই আমাদের খুব সুবিধে। প্রতি বছরই বন্যা হয়, বন্যাতে নদীর জল ভিতরে ঢুকে যায় এবং নদীর চাষবাস সমস্ত কিছু সব নষ্ট হয়ে যায়। তো আমাদের বিধায়ক এমএলএ সাহেব আমাদের এই যে বাঁধটা করে দিচ্ছে, এতে আমরা কেন আমাদের এলাকাবাসী সবাই খুবই আনন্দিত। আরও যদি এই রাস্তাটা সুন্দরভাবে ইটের রাস্তা হয়ে যায় বা পাকা রাস্তা হয়ে যায়, আমরা এলাকার মানুষ খুবই খুশি হব। আমরা যারা সুন্দরবন নদী বেষ্টিত এরিয়ার মানুষ, যাদের আমাদের নদী উপকূলবর্তী এরিয়া বসবাস, এখানে প্রতি বছর 2-3বার প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন বিপর্যয়, নদী বাঁধ ভেঙে মানুষের চাষ জমি, মানুষের ঘর বাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতো। এখানে প্রায় 1500 মিটার মতো রাস্তা, নদীর বাউন্ডারি একদম খুব সুন্দরভাবে কংক্রিটের নদী বাউন্ডারি হচ্ছে এবং এখানে বিভিন্নভাবে পর্যটকরা আসে এবং সুন্দরবনের একদম প্রবেশদ্বার বলা যায়। সেই জায়গা থেকে এই নদী বাউন্ডারি প্রায় 10 কোটি টাকার ব্যয়ে এই নদী বাউন্ডারি নির্মিত হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা আপনাদের দেখিয়েছি ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ MBBS করছেন, কেউ স্কুলে নাকি শিক্ষকতার চাকরি করছেন বলে অভিযোগ উঠছে। আর এবার শুনুন, ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে PhD করছেন, 1 2 নয়, এমন নাকি 45 জন রয়েছেন। কিভাবে জানা গেল, কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে সোমরাজ? দেখো, তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের কাছে একটি অভিযোগ আসার প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের তরফে মূলত রিপোর্ট চাওয়া হয়েছিল যিনি PhD সেক্রেটারি আছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তার থেকে, এবং বাকি যারা পড়ুয়ারা ছিলেন তারা হচ্ছে BA LLB অর্থাৎ যারা আইন কোর্সে ভর্তি হয়েছিলেন আইন পাঠ নেওয়ার জন্য, তাদের মধ্য থেকেও কিছু পড়ুয়ার এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছিল।
তো বিএ এলএলবি কোর্স থেকে যেহেতু এই অভিযোগ উঠেছিল, ফলত এলএলবির যিনি দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি আছেন তার থেকেও রিপোর্ট চাওয়া হয়েছিল। এই পিএইচডির যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অধ্যাপক এবং বিএ এলএলবি যিনি রয়েছেন, এই দুই জায়গা থেকে রিপোর্ট চাওয়ার পর সেই রিপোর্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস কিছুক্ষণ আগে আমাদের জানালেন যে বিশ্ববিদ্যালয়ের তরফে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নাকি বা কাস্ট সার্টিফিকেটগুলো ভুয়ো নাকি সেটা যাচাই করার জন্য পাঠানো হলেও তৎপরতার সঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট তার উত্তর এখনো পর্যন্ত দেননি। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কি পদক্ষেপ নেবে সেটা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাছেই স্পষ্ট নয়। আমরা এই খবর দেখানোর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একটি বৈঠক ডাকেন আজকে সকালবেলায় এবং তারপরেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছেন যে তারা চিঠি পাঠিয়েছিলেন ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে, কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এখনো তার উত্তর দেননি। ফলত যে অভিযোগ উঠেছে যে এত সংখ্যক পড়ুয়া তারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তার মধ্যে পিএইচডি কোর্সে পড়ছেন পড়ুয়ারা, তার মধ্যে বিএ এলএলবি কোর্সে পড়ছেন পড়ুয়ারা। এই দুটি কোর্সের পড়ার ক্ষেত্রেই এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস তেমনটাই জানালেন। এবং তারা আবার একটা রিমাইন্ডার দেবেন ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে, যাতে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট অবিলম্বে এই যে কাস্ট সার্টিফিকেটগুলো নিয়ে তারা ভর্তি হয়েছেন সেই কাস্ট সার্টিফিকেটগুলো বৈধ না অবৈধ সেটা যাতে অবিলম্বে পাঠানো হয়, সেই রিমাইন্ডার আবার বিশ্ববিদ্যালয়ের তরফে খুব শীঘ্রই দেওয়া হচ্ছে বলেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানাচ্ছেন। ফলত সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে শাহজাহান নতুন করে আবার খবরের শিরোনামে, জেলে বন্দি অবস্থাতেই নাকি শাহজাহান এখনো বেতাজ বাদশাহ, তার দাদাগিরি নাকি এখনো চালিয়ে যাচ্ছে। সন্দেশখালীর শাহজাহান এখনো পর্যন্ত সন্দেশখালীতে নিজের কর্তৃত্ব বজায় রাখছে জেল থেকেই। কিভাবে? বলা হচ্ছে সরবেরিয়ার জমি দখল করে যে মার্কেট করেছিল সেই জমি ছিল কার? জমি ছিল যে পরিবারের, মণ্ডল পরিবারের। তাদের নাকি জেলের মধ্যে থেকেই এখন হুমকি দিচ্ছে শাহজাহান। একটু ডিটেলে জানি। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, বলে এই ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক, আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। আমার সহকর্মী অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে। অনুপম, সন্দেশখালীর বেতাজ বাদশাহ নাকি শাহজাহান, তো সেই শাহজাহান তার বাদশাহী চাল এখনো বজায় রেখেছে জেল থেকে। কিভাবে হুমকি দিচ্ছে জেলের মধ্যে থেকে? হ্যাঁ দেখো অতনু, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে শেখ শাহজাহান যে মার্কেট, এই যে শাহজাহানের মার্কেট, এই খবর আমরা দেখিয়েছিলাম 2024 সালের 7ই মার্চ। আমরা দেখিয়েছিলাম যে মণ্ডল পরিবার, এখানকার যে মণ্ডল পরিবার, সেই মণ্ডল পরিবারের জমি জোর জবরদস্তি দখল করে এই শেখ শাহজাহান মার্কেট তৈরি করেছিল শেখ শাহজাহান। এবং সেই সময় মণ্ডল পরিবার কিন্তু ইডি সিবিআইয়ের কাছে এবং বিএলআরওর কাছে কিন্তু অভিযোগ দায়ের করেছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই কিন্তু শেখ শাহজাহান মার্কেটে আসে বারংবার মণ্ডল পরিবারের সঙ্গে কথা বলেন। মণ্ডল পরিবারকে সিবিআই দপ্তরে ডেকে ইডি দপ্তরে ডেকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। এরপর গত কয়েকদিন আগে এই মণ্ডল পরিবার কাছে শেখ শাহজাহানের অনুগামী মফিজুল মোল্লা, যে শেখ শাহজাহানের মাছের আড়তে কাজ করে, সেই মফিজুল মোল্লা আসে। এসে রবিন মণ্ডল, মণ্ডল পরিবারের এক সদস্য রবিন মণ্ডল, তাকে বলে যে ভাই ফোন করেছে। ভাইটা হচ্ছে শেখ শাহজাহান। রবিন মণ্ডল যখন ফোন করে যেই হ্যালো বলে, তখনই উল্টো দিক থেকে গলা স্বর আসে যে আমি শেখ শাহজাহান বলছি। এবং তারপরে রবিন মণ্ডলকে রীতিমতো হুমকি দিতে থাকে এবং তাকে এমন শাসানি দিতে থাকে যে তোরা এই জমিটা নিয়ে রীতিমতো বাড়াবাড়ি করছিস, তোরা বিভিন্ন দপ্তরে যাচ্ছিস, তোরা
থেমে যা, না হলে তোদের বাড়ি ভাঙচুর করা হবে, তোদের বাড়িতে বোম মারা হবে এবং তোদেরকে মারধর। শাহজাহানের কাছে ফোন রয়েছে, শাহজাহান যে কাউকে থ্রেট করতে পারে সেটার সবচেয়ে বড় প্রমাণ, হাতের কাছে সবচেয়ে বড় উদাহরণ তার মানে এই মফিজুল। কারণ মফিজুলের ফোন করেই তো হুমকি দিয়েছে শাহজাহান বলে অভিযোগ উঠছে। তো মফিজুলের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম, কি বলছেন একবার শুনুন। একদম ভুল কথা, আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি।